মধ্যবিত্তের বউ হয়ে যেভাবে আমি আমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে রাখি, নিজের মতো করে একটু হিসেব আর বুদ্ধি করে চলি বলেই আলহামদুলিল্লাহ আমার সংসারটা আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এই তো দেখেন আদনানের বাবা অফিস থেকে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে। এখানে লাল শাক নিয়ে আসছে, তারপর এই তো দুন্দুল, পটল, তারপর ওইটার ভেতরে আছে পেঁপে, সাথে কাঁচকলা, আরও কিছু সবজি নিয়ে এসেছে, কিন্তু ওইগুলো নামাজ পড়তে যে এনেছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যেইগুলো অফিস থেকে আসার সময় নিয়ে আসছে সেইগুলোই শেয়ার করলাম। আর লাল শাকগুলো এত সুন্দর দেখে তো আমার মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি, কারণ লাল শাকটা আমরা কিন্তু সবাই পছন্দ করি, বাচ্চা হতে বড় হতে সবাই কিন্তু পছন্দ করি। এখানে দেখেন কে কে এরকম করে যার হাজব্যান্ডরা অফিসের ভিতরে মনে করেন যে মানে একটা প্রোগ্রাম হলো বা কিছু খাবারের আইটেম অফিস থেকে দিল, সেগুলো না খেয়ে বাচ্চার জন্য নিয়ে আসে। যেমন আমার ছেলের জন্য আদনানের বাবা আদনানের জন্য নিয়ে আসছে। এই তো দেখেন এগুলো আমি তো প্রথম মনে করেছিলাম পিঠা, কিন্তু না, এগুলো হয়েছে মিষ্টি। এত মজার মিষ্টি আমি আগে কখনো খাইনি এরকম, মানে খুবই হালকা মিষ্টি ছিল আর খেতে কিন্তু খুবই মানে সুস্বাদু ছিল। কি বলবো, খুব ভালো লেগেছে। কারণ হালকা মিষ্টি দেখে, আমি মিষ্টি অনেক খেয়েছি কিন্তু পরিমাণে একটু বেশি, কারণ মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে, কিন্তু এটা যে এত পরিমাণে মানে অল্প মিষ্টিটা, তাই কিন্তু অনেক মজা করেই খেলাম, ভালো লাগলো। কারণ আদনানের বাবা অফিসে গেলে যা কিছুই মানে তাকে দেয় না কেন খাবারের জন্য, সে তো বাসা থেকে খাবার নেয়, এই কারণে সে খায়ও না, আবার ছেলের কথা চিন্তা করে নিয়ে আসে। কার কার হাজব্যান্ড এরকম করে, ছেলে মেয়ের কথা চিন্তা করে অফিসে মানে কোনো কিছু খাবার পেলে খায় না, নিয়ে আসে? কমেন্ট করে জানাবেন। আদনানের বাবা সব সময় কিন্তু এরকম করে, বিরিয়ানি প্যাকেট পাক যাই পাক না কেন, কাচ্চি বিরিয়ানি সব কিছুই কিন্তু ছেলের জন্য নিয়ে আসে। আর এখানে দেখেন আমি কিন্তু শাক বাছছিলাম। এখানে এই তো লাল শাকগুলো কিন্তু আমার কাছে বাছতে ভালোই লাগে। প্রত্যেকটা শাক সবজি দেখবেন বাছার ভিতরে কিন্তু অনেক আনন্দ কাজ করে, বিশেষ করে আমার কাছে ভালো লাগে। আমি তাই এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু শাকগুলো বেছে নিচ্ছিলাম। যেটা বলছিলাম যে অল্প ইনকামেও কিন্তু আমরা সুন্দরভাবে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। হাজব্যান্ড, স্বামী, সন্তান নিয়ে সব কিছুই কিন্তু মনে করেন একটা গৃহিণীর ওপরেই নির্ভর করে। একটা গৃহিণী যেভাবে সংসারটাকে চালাবে সেইভাবেই কিন্তু সুন্দরভাবে যদি পরিচালনা করা যায় তাহলে কিন্তু সুন্দরভাবে চালানো যায়। তা আমার সংসারটা আমি এমনভাবে চালাই, সবসময় আল্লাহ পাকের রহমতে আমার সংসারটা খুব সুন্দরভাবে চলে যায়। কেউ জানি বদ নজর না লাগে, কারণ বদ নজর এমন একটা জিনিস, কেউর ভালো কেউ দেখতে পারে না। কিছু মানুষ আছে আত্মীয় স্বজনের ভিতরেই মনে করেন, বাহিরের মানুষ তো যেমন তেমন, আত্মীয় স্বজনের ভিতরেও যদি কেউ ভালো থাকে তাহলে দেখা যায় অনেক ফ্যামিলিতে তার ভালোটা সহ্য করতে পারে না, কারণ তারা এত অল্প ইনকামে কিভাবে ভালো আছে, আমরা তো এর চাইতে বেশি ইনকাম করি। কিছু কিছু মানুষ আছে, কিন্তু সবটাই যে আপনার আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত ছাড়া কিছুই হয় না। তাই দেখেন আমি কিন্তু আমার সংসারে, আমার হাজব্যান্ড খুবই অল্প বেতন পায়, সেই বেতন থেকে আমি একটু একটু করে টাকা জমিয়ে আমার শখগুলো আমি পূরণ করে থাকি। আর এমন একটা ফ্ল্যাটে থাকা, আপনার মনে করেন যে একটা ফ্ল্যাট ভাড়া কিন্তু কম না, অতএব অনেক বেশি খরচ পড়ে যায়। বর্তমান যুগে একা থাকার ভেতরে একটা ফ্ল্যাট নেওয়া কিন্তু মুখের কথা না, তারপরে এত বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকছি, তারপর আবার নিজের বাজার সদাই থেকে ছেলে পড়াশোনার খরচ, যাবতীয় সব খরচ মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অল্প ইনকামে ভালো আছি। আর আল্লাহ পাকের রহমতে সব কিছু হিসেব করে চলি বলেই দেখে এত দূর আমি আগাতে পেরেছি। যদি হিসেব না করতাম তাহলে কিন্তু আগাতে পারতাম না। প্রত্যেক মাসের শুরুতেই আমি কি করি, একটা লিস্ট করি, কারণ লিস্ট আকারে যদি আমরা যতই অল্প বেতন পাই না কেন, যদি আমরা সংসারটা চালাতে চাই সুন্দরভাবে তাহলে অবশ্যই লিস্ট করতে হবে। তাই আমি সব সময় মাসের শুরুতে একটা লিস্ট করি, যখনই বেতনটা আমার হাজব্যান্ড পায় তখনই আমি লিস্ট করে থাকি। এতে করে দেখা যায় সব কিছু থেকে কোন জায়গায় কোন খরচটা হবে না হবে সব কিছুই কিন্তু সেই লিস্টের আকারে আমরা বুঝতে পারি।
আর লিস্টটা করলে বিশেষ করে আপনার যে বাড়তি চাহিদাগুলো আছে সেগুলো থাকে না লিস্টের ভিতরে, কারণ আমার এই অল্প ইনকামে আমার পুরো মাসটা চালাতে হবে খুব সুন্দরভাবে। বাড়তি যেই খরচটা থাকে সেই খরচটা কিন্তু আমি সবসময় বাদ দিয়ে থাকি। সংসারের খরচের টাকাটা আমি সব লিস্ট করে, যেই টাকাটা মনে করেন যে সংসারের খরচের বাইরে থাকে কিছু টাকা, সেই টাকাটা আমি সঞ্চয় করার চেষ্টা করি। আর পরবর্তীতে 2-3 মাস পর দেখা যায় যে মোটা অঙ্কের একটা টাকা হয়ে যায়। প্রায় প্রত্যেক মাসে যদি আমি 2 থেকে 3 হাজার টাকা করে যদি রাখতে পারি, দেখা যায় যে আমার 7-8 হাজার, 9-10 হাজার টাকার মতো আমার 3-4 মাসে হয়ে যায়। তখন আমার নিজের শখগুলো আমি পূরণ করি, কারণ শুরুতে একটু কষ্ট করি, পরবর্তীতে জানি একটু ভালো থাকতে পারি, এটাই। কারণ শখ যেহেতু আছে আমাদের এক একটার প্রতি, তাই আমাদের শখও পূরণ করতে হবে। কিন্তু প্রত্যেক মাসে তো আমরা চাইলে পারবো না। আমাদের শখটা যদি আমরা অল্প অল্প করে টাকা জমিয়ে যদি পূরণ করি, দেখা যায় একসময় অনেক টাকা হয়ে যায় এবং অনেক কিছুই কিনতে পারি। তা সবসময় আমি এরকম করি। প্রত্যেক মাসে আমি কিন্তু কেনাকাটা করি না, হ্যাঁ করে থাকি 3-4 মাস পর একবার একটু নিজের শখগুলো পূরণ করে থাকি। কারণ এখন যে জিনিসপত্রের দাম, কিছু পছন্দের জিনিস আছে সেগুলো 2-3 হাজার, 4-5 হাজার টাকা ছাড়া কিন্তু হয় না। কিন্তু একবারে তো অল্প ইনকামে আমি প্রত্যেক মাসে কিনতে পারবো না, তাই 3-4 মাস পর পর টাকা জমিয়ে আমার নিজের শখগুলো আমি কিন্তু পূরণ করে থাকি। এরই মধ্যে কিন্তু আমার দেখেন ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখানে ডাইনিং টেবিল, তারপর আমার পাশে আরেক রুম, সেটাও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কারণ সকাল যেহেতু হয়েছে, ঘর তো গোছাতেই হবে। অতএব আমার এত ঘর মনে করেন যে মানে এলোমেলো হয় না, কারণ রাত্রেবেলা অনেকটা কাজই আমি করে রাখি। কারণ রাত্রেবেলা কাজ করলে দেখা যায় সকালে এত প্রেশার পড়ে না। তাই আজকে আবার বিছনার চাদরটা একটু উঠালাম। রাত্রে উঠাতে আমার তেমন একটা মনে নেই, তাই সকালেই ভাবলাম যে উঠিয়ে ধুয়ে দিই, কারণ সকালবেলা যেহেতু ধোয়া হবে। আর এখানে দেখেন ছেলে তো বলছিল আম্মু আইসক্রিম খাবো, তাই আইসক্রিম নিয়ে আসছে। এখানে 3টা আইসক্রিম নিয়ে আসছি, মালাই আইসক্রিম। আর এই আইসক্রিমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আম্মা, আমি আর আমার ছেলে 3 জনে মিলেই খাচ্ছিলাম। অনেক দিন পরেই আইসক্রিম খেলাম, কারণ আগে বেশি খাওয়া হতো, এখন তেমন একটা খাওয়া হয় না। কারণ যেহেতু একটু ডায়েট মেনটেন করে চলি, এই কারণে। কারণ দিন দিন তো স্বাস্থ্য বেড়েই যাচ্ছে, কিন্তু নাম আর কমই নেই। এই কারণে কিন্তু এখন মিষ্টি জাতীয় খাবার টোটালি বন্ধ করে দিয়েছি। সকালের নাস্তা কিন্তু এখনও আমি খাইনি, কিন্তু ছেলে বলছে যে আম্মু আইসক্রিম খাবে, তাই ওর ঝুঁকে ঝুঁকে আমিও বলছিলাম আচ্ছা আমিও খাবো। কারণ মাঝে মাঝে তো কি বলবো, লোভ সামলাতে পারি না আমরা যেই মানুষ, তাই কিছু দেখলে তাই কিছুই খাইনি এখন পর্যন্ত সকালবেলা। তারপরে এই আইসক্রিমটা খেয়েছি, পরে বললাম যে আমি তো এখন পর্যন্ত নাস্তাই খাইনি। দেখেন কি মানে সকালে না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তাই আর মনেও থাকে না। তো আইসক্রিম খেলাম। আর এখানে লাল শাক আনা হয়েছিল, সেগুলোই কিন্তু ভাজি করে নিয়েছে। কালকে সারাদিন আমাদের বাসায় গ্যাস ছিল না, খুবই একটা করুণ অবস্থা হয়েছিল। রাতে 10টা বাজে আসছে, তা আম্মা সকালবেলায় কিন্তু সব রান্না করে ফেলেছে। এই তো দেখেন এখানে বেলে মাছ দিয়ে দুন্দুল দিয়ে পোড়া পোড়া করে নিচ্ছিল, আর সাথে কালকে শুটকি ভুনা ছিল সেটা, আর লাল শাক ভাজি করেছে। এটাই হয়েছে আমাদের খাবার, কারণ অতিরিক্ত রান্না করলে কেউই খেতে চায় না। এই দেখেন অল্প অল্প তরকারি, এতে করে কিন্তু আমাদের 2 বেলা সুন্দর করে হয়ে যাবে। আমাদের অত খরচটা খুবই কম, কারণ আমাদের ঘরে খাবারের মানে ভাতের চাইতে কিন্তু বাড়তি খরচটা আমাদের ঘরে বেশি হয়ে থাকে। আর এখানে দেখেন 1 মুঠের মতো ভাত নিয়েছি, এই তো লাল শাক, আর সাথে নিয়েছি অনেক বড় একটা কাঁচা মরিচ। তা ভেবেছিলাম মরিচটা অনেক ঝাল, আর এই মরিচগুলো অনেক ঝাল হয়ে থাকে। তা আম্মা আবার বললো এত বড় মরিচ নিয়েছো, মরিচটা কিন্তু অনেক ঝাল হবে। কিন্তু যখন মেখে খেলাম তেমন একটা ঝাল না, হালকা পরিমাণে, কিন্তু ভালোই লেগেছে। আর মরিচ দিয়ে শাক দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। কারা কারা পছন্দ করেন মরিচ দিয়ে শাক, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। এই তো দেখেন যখনই আমি শাক খাই না কেন আমি কিন্তু মরিচ নিয়ে নেই। সংসার জীবনটা এমন, অল্প খাওয়ার ভিতরে কিন্তু সুখ খুঁজে পাবেন আপনি যদি একটু চেষ্টা করেন যে ভালোভাবে সুন্দরভাবে যদি আমরা চলতে পারি। অনেকের অল্প ইনকাম, তাতে কি হয় যে ভালো মতো সেফ মতো চলতে পারে না, পরবর্তীতে দেখা যায় হাজব্যান্ডের সাথে মনোমালিন্য লেগেই থাকে। একটু যদি আমরা অল্প বেতন হোক তাতে কোনো সমস্যা নেই, যদি একটু হিসেব করে চলা যায়, দেখা যায় আমাদের ভেতরে অনেকেই মনে করেন যে বিলাসিতাটা বেশি। নিজের শখ যদি না পূরণ করতে পারি, দেখা যায় হাজব্যান্ডের সাথে কিন্তু আমরা ঝগড়া লাগিয়ে দিই, কারণ আমার শখ আমি পূরণ করতে পারলাম না তোমার অল্প ইনকামের কারণে, বা তুমি আমাকে
দিতে পারছো না, কিন্তু ওই বেচারা কিভাবে দেবে? আপনার বুঝতে হবে আমার হাজব্যান্ড অল্প ইনকাম করে, আমি চাইলেও কিন্তু পারে না, কারণ সংসার চালাবে নাকি আমার নিজের শখগুলো পূরণ করবে। তাই আপনাকে একটু হিসেব করে চলতে হবে। আপনার হোক না 15,000 টাকা, হোক না আপনার 20,000 টাকা, সেখান থেকে যদি আপনি প্রত্যেক মাসে 2,000, 1,000 বা 500, 200, 100 করে যদি আপনি সেভ করেন, তাহলে দেখবেন কি 3-4 মাস পরে বা 1 বছর পরে আপনি অনেক টাকাই আপনি পেয়ে থাকবেন। সেখান থেকে আপনার নিজের শখগুলো আপনি পূরণ করে থাকবেন। কারণ কি, এই অল্প বেতনে সংসার চালানো, তারপর আবার ছেলেমেয়ের পড়াশোনার খরচ, এগুলো কিন্তু আমরা সামলিয়ে উঠতে পারি না। আর এখন বর্তমানে দ্রব্যমূল্যের যে দাম, অনেক পরিমাণে কিছু যে কিনবো, সেই কেনাটাও কিন্তু আমরা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। যে জিনিসটা আমাদের প্রয়োজন, আমাদের দরকার, শুধু সেটাই কেনার চেষ্টা করব। আর যেটা আমাদের দরকার নেই এই মুহূর্তে, সেই জিনিসটা আমরা না কিনলেই হয়। তাহলে দেখা যায় যে একটা হাজব্যান্ডের সাথে একটা স্ত্রীর ভালো একটা সম্পর্ক রাখার জন্য হাজব্যান্ডকেও কিন্তু স্ত্রীকে বুঝতে হবে, স্ত্রীও হাজব্যান্ডকে বুঝতে হবে। এভাবে কিন্তু সংসারটা সুখে শান্তিতে চালানো যায়। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু সবসময় আমার হাজব্যান্ডকে সাপোর্ট করে থাকি, কারণ কোনো কিছুর জন্য আমি জোর করি না। যখন তাকে বলি যে এই জিনিসটা লাগবে, যদি বলে যে আচ্ছা আজকে আমি পারবো না, কালকে এনে দেবো, আলহামদুলিল্লাহ তুমি কালকে এনে দাও। কারণ কোনো কিছু জোর করে হয় না। তার কাছে যদি টাকাই না থাকে তাহলে আমাকে কিনে দেবে কিভাবে? এটা আমাদের বুঝতে হবে। একজন হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই ভালোবাসতে হবে, দুজনকেই কিন্তু মানিয়ে নিতে হবে। এরই নাম হয়েছে সংসার। সংসার জীবনটা কিন্তু অনেক কঠিন, অনেক যুদ্ধ করে, অনেক লড়াই করে তারপর কিন্তু একটা এত দূর সংসার আগানো যায়। আলহামদুলিল্লাহ, আজকে আমি এত দূর আসতে পেরেছি। আমার একটু বুদ্ধি, আমার হাজব্যান্ডের বুদ্ধি, দুজনের ভালোবাসার কারণেই কিন্তু এত দূর আসতে পেরেছি। তা প্রত্যেকটা মানুষেরই কিন্তু সংসার করতে হলে স্বামী স্ত্রী উভয় দুজনকে বুঝতে হবে, তাহলে কিন্তু সংসারটা সুন্দরভাবে চালাতে পারবেন। আর এই তো দেখেন, এখানে আদনানের বাবা সন্ধ্যার সময় নাস্তা নিয়ে এসছে। এখানে কলা আর এত বড় একটা ফানা এনেছে কলার, আমার ঝুড়িটা কিন্তু ভরে গিয়েছে। এই কলার ফানাটা এনেছে 200 টাকা দিয়ে। দেখেন কত বড় ফানা, অনেকগুলো কলা এই জায়গায়। তা বলল যে সন্ধ্যার নাস্তার জন্য সাথে আবার রুটিও নিয়ে আদনানের বাবা প্রায় সময় এরকম করে, যদি বাসায় কলা নিয়ে আসে তাহলে রুটিও নিয়ে আসে, মনে করে যে সন্ধ্যার একটা নাস্তা হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ, আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে এই কলা রুটি। আমাদের ঘরে সবাই পছন্দ করে। সকালে না খেতে পারি, বিকালে তো খেতে পারি। সকালবেলা আমাদের ঘরে বেশিরভাগ সময় আটার রুটিটা বানানো হয়, নয়তো বাহিরের রুটি কিনে আনা হয়। এ তো ছেলেকে দিলাম, সাথে আমরা কিন্তু সবাই খাবো, কারণ সন্ধ্যার একটা নাস্তা হয়ে যায় হালকা পাতলা। আর আমি এই সন্ধ্যার নাস্তা কলা রুটি দিয়ে কিন্তু সারা রাত পার করে দেব, কারণ অত বেশি খাওয়া লাগে না। এখন অল্প খেলেই মনে হয় যে পেটটা ভরে যায়। তাই ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।